নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ব্যাংকিং খাত, যেটা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য যেই মূলধন লাগে বা ক্যাপিটাল লাগে, এটা হয়তো দেখা যাবে 95%-এর বেশি ব্যাংকিং খাত থেকে আসে। আমাদের একটা কমপ্লেন আছে যে ব্যাংকিং খাতের উপর আমাদের ওভার ডিপেন্ডেন্স আছে। হ্যাঁ, কমপ্লেন হোক বা না হোক, রিয়ালিটি হচ্ছে ব্যাংকিং খাতের একটা ইকোনমির জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো আমরা যেটা বলেছিলাম, আমাদের এই সিএফএ সোসাইটিতে বেশ কিছু সিনিয়র ব্যাংকার আছেন এবং তাদের সহযোগিতায় ওনারাই হচ্ছে ব্যাংকিংয়ের রেকমেন্ডেশনগুলো করেছেন। তা আমি প্রেজেন্টেশনটা ওনাদের পক্ষ হয়েই দিচ্ছি। তো 6টা টপিক নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং গভর্নেন্স বা সুশাসন, এনপিএল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল বেস স্ট্রেংথেনিং, রেগুলেটরি ক্ল্যারিটি আর রিফর্ম অফ স্টেট ওন্ড বিজনেস ব্যাংকস। তো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকে আমরা ফুল অটোনমি দিতে চাই, যে অ্যাজ দ্য আলটিমেট রেগুলেটর অ্যান্ড অথরিটি অন দ্য ব্যাংকিং সেক্টর। এবং সেখানে আপনারা জানেন যে কিছু কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে একটা ইস্যু হয়েছিল যে তারা ডুয়েল রিপোর্টিং করছিল উইথ আনাদার অর্গানাইজেশন, বা ডুয়েল অথরিটি তৈরি হয়ে গেছিলো। সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে এটা সিঙ্গেল রেগুলেটর এবং সিঙ্গেল অথরিটির উপরেই যাতে এটা থাকে আর কি, পাওয়ারটা থাকে। কোঅর্ডিনেশন কাউন্সিল রিস্ট্রাকচার, একটা কোঅর্ডিনেশন কাউন্সিল আছে আমাদের দেশে, যার কাজ হচ্ছে ফিসকাল এবং মনিটারি পলিসি ইস্যুসগুলোকে ওখানে ডিসকাশন করা হয়। আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে সেখানে রাষ্ট্রপ্রধানকে এই কোঅর্ডিনেশন কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হোক। আদারওয়াইজ হচ্ছে গিয়ে যে ফিসকাল সাইডটা মনিটারিটাকে ডমিনেট করতে পারে। উপরে একজন যদি সিনিয়র লেভেলের একজন কেউ থাকেন, তখন ফিসকাল এবং মনিটারির যেই সূক্ষ্ম ব্যালেন্সটা সেটাকে এনশিওর করা যাবে। কারণটা এই জায়গাটাতে, আপনার যদি ফিসকালি অনেক ডেটের চাহিদা থাকে, সেই ক্ষেত্রে এই ডেটটাকে অনেক সময় মানি সাপ্লাই বাড়িয়েই অনেক সময় ফাইন্যান্সিং করতে হতে দেখেছি আমরা। তো সেই ক্ষেত্রে মনিটারি পলিসি তার ইন্ডিপেন্ডেন্স লুজ করে। সো এই জায়গায় আমরা বলছি যে দেশের সরকার প্রধানকে এইখানে অন্তর্ভুক্ত করা। গভর্নর অ্যাপয়েন্টমেন্টস আমরা বলছি যে এটা হচ্ছে ক্যাবিনেট ডিভিশন থেকে হওয়া উচিত। আচ্ছা, এরপরে ক্রিটিক্যাল একটা জায়গা, সেটা হচ্ছে কি ব্যাংক গভর্নেন্স, এবং এটা একটা বড় এখন একটা ইম্পর্টেন্ট পার্ট। প্রথম পয়েন্টগুলো হচ্ছে সব ব্যাংক কোম্পানি অ্যাক্ট রিলেটেড। আমরা মনে করি যে এক একটা ব্যাংকে 20 জন ডাইরেক্টর থাকাটা আসলে প্রয়োজনীয় না, এটা আসলে আননেসেসারি। সেটাকে আমরা কমিয়ে 15 রিকমেন্ড করছি। আমরা রিকমেন্ড করছি যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যাটা বাড়িয়ে 5-এ নিয়ে যাওয়া হোক। আমরা বলছি যে ডিপোজিটারদের রিপ্রেজেন্টেটিভ ব্যাংকের বোর্ডে আনা উচিত, কারণ তারা হচ্ছে একটা ব্যাংকে যদি 100 টাকার অ্যাসেট থাকে, দেখা যায় 90 টাকা আসতেছে ডিপোজিটারদের হাত থেকে, এবং তারাই সব থেকে বড় ভুক্তভোগী এখনকার সময়। তো তাদের তরফ থেকেও কেউ না কেউ থাকা উচিত ব্যাংকের বোর্ডে। আর ফ্যামিলি রিপ্রেজেন্টেশন এক একটা বোর্ডে একজনের বেশি থাকা উচিত না। আর লাস্ট দুইটা পয়েন্ট হচ্ছে যে আমাদের দেশের যে ব্যাংকিং কর্পোরেট গভর্নেন্স রুলসগুলো আছে, সেগুলো আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে একটা কম্প্যারিজন করা। ইন পার্টিকুলার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর যে রিকমেন্ডেশনগুলো আছে সেটার সাথে একটা কম্প্যারিজন করা এবং BCBS স্ট্যান্ডার্ডের সাথে অ্যালাইনমেন্ট করা, যে আমরা কোনো গ্যাপ আছে কিনা, আমরা আন্তর্জাতিক লেভেলে আছি কিনা। আর লাস্টে হচ্ছে গিয়ে যে আমরা জানি যে আমাদের ব্যাংকিং সেক্টরে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ফুললি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসের সাথে ম্যাচ করে না, এবং সেখানে কিছু সমস্যা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে গিয়ে যে এইটাকে একই সাথে ওই স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে নেওয়া, যাতে এই গ্যাপগুলো না তৈরি হয়। থার্ড হচ্ছে গিয়ে যে NPL, এটাও আপনারা জানেন যে খুব বড় একটা ইস্যু। NPLটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং NPLগুলো আছে সেটা নিয়ে কীভাবে ডিলিং হবে, আরেকটা হচ্ছে যে আগামীতে NPL আমরা কীভাবে মিনিমাইজ করতে পারি, এই গ্যাপ, এই যে লিকেজটা হচ্ছে ব্যাড লোনের, সেটাকে আমরা কীভাবে কমাতে পারি। সো NPL ম্যানেজমেন্টের এক্সিস্টিংয়ের ক্ষেত্রে আমরা ফার্স্টে বলছি যেখানে কিছু ইস্যুস। একটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং লোন ক্লাসিফিকেশন ফর্মুলাটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে না। এককালে আমরা করতাম, কিন্তু এখন করি না। সো আগে আমাদের এইটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে, ফার্স্ট কাজ সেটা। দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে যে এই প্রত্যেকটা ব্যাংকের যে ট্রু যে ব্যাড লোন, সেটাকে আইডেন্টিফাই করার জন্য একটা মেথোডোলজি নিয়ে আসা, ওটা ওই NPL থেকেই আসবে, এবং সেটার বেসিসে আমাদের দেখা উচিত যে প্রত্যেকটা ব্যাংকের আসলে হেলথ আসলে কত। এই ট্রু NPL আইডেন্টিফিকেশন করে সেটার এগেনস্টে প্রভিশনিং নিলে কি হবে, এবং তখন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কী হবে। সেই ক্ষেত্রে এটা করার পর আপনার ব্যাংকগুলোকে আমরা ক্যাটাগরাইজ করে ফেলবো, বিভিন্ন ক্যাটাগরি তখন চলে আসবে, কেউ খুব ভালো, কেউ মডারেটলি ভালো, কেউ অ্যাভারেজ, কেউ বিলো অ্যাভারেজ, কেউ একেবারেই খারাপ। এখন কোন ব্যাংকে কিভাবে আমি প্রবলেম সলভ করব সেটা তো তার ক্যাটাগরির উপর নির্ধারণ হবে। তো সরকারের এই ক্যাটাগরাইজেশনটা করেই প্রবলেমে যেতে হবে।
থার্ড একটা কথা, এটা আমরা যদি অন্যান্য দেশের এক্সাম্পল দেখি যারা এই ধরনের ব্যাংকিং সেক্টরের সমস্যার মধ্যে ছিল, অনেকেই কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির রুটে গেছে এবং দীর্ঘ সময় আমাদের বাংলাদেশেও এটা নিয়ে কথা হচ্ছিল। সরকার একসময় চেয়েছিল যে সরকারি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা হয়তো ভিয়েতনামে এটা এরকম একটা মডেলে যাওয়া হয়েছিল। আবার বাইরের দেশ থেকে, বাইরের এজেন্সিগুলো থেকে প্রেশার ছিল যে না, সরকারি না, প্রাইভেট সেক্টর অ্যাসেট ম্যানেজমেন্ট করা উচিত। আমরা যেটা বলছি যে এখানে একটা মধ্যমপন্থা হয়তো সম্ভব, হয়তো একটা পিপিপি বেসিস, যেখানে একটা ওই যে এএমসি কোম্পানির মধ্যে সরকারের ওনারশিপও থাকতে পারে, আর কিছু এমন হতে পারে যে প্রাইভেট সেক্টর অথবা বিদেশি, এই একটা রাস্তা অপশন হিসেবে কনসিডার করা যেতে পারে। এখানে হতেই হবে এমন কোনো কথা না, বাট দিস ইজ ওয়ান অফ দ্য অপশনস আর কি। আর এছাড়া হচ্ছে যে আমরা আগে এক সময় করতাম যে ডিফল্টার লিস্টগুলো টাবলিশ হতো, সেগুলো আমরা সেটাও আমরা করতে পারি এখন। আর এছাড়া আরেকটা সমস্যা যেটা দেখছি যে ব্যাংকিংয়ে বড়োয়ার এবং ব্যাংকের মধ্যে যে ডিসপিউটগুলো রাইজ হয়, এগুলো আমরা অর্থ ঋণ আদালতে যাই এবং সেটার বিশাল ব্যাকলগ তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে যেটা বলছি অ্যাডিশনাল ব্যাংকিং কোর্ট বাড়ানোর ব্যাপারে, এটার পয়েন্টটা হচ্ছে যে এখানে আসলে লোকবল এবং মানে ওই জায়গায় রিসোর্স বাড়াতে হবে এই কেস ব্যাকলগগুলোকে কমানোর জন্য। এমন হতে পারে হচ্ছে গিয়ে যে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকেও কিছু স্পেশাল মানে এম্পাওয়ারমেন্ট দিয়ে, সবগুলো ক্ষেত্রে না, মানে স্পেসিফাই করে তাদেরকেও ডিসিশন এই জায়গায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর এছাড়া অল্টারনেট ডিসপিউট রেজলিউশনটাকে আমরা প্রমোট করতে পারি, যাতে আউট অফ কোর্ট কিছু কিছু ক্ষেত্রে আপনার সেটেলমেন্ট হইতে পারে। আচ্ছা, এইবার আসে হচ্ছে কি মিনিমাইজিং নিউ এনপিএলস, যে আপনি কিভাবে ফিউচার এনপিএল কমান। প্রথম যেটা আমরা মনে করি যে আমরা জানি যে একটা সার্কুলার ছিল হচ্ছে গিয়ে বিআরপিডি সার্কুলার 16, যেখানে লোন রিস্ট্রাকচারিং এবং রিস্কেজুলিংকে অত্যাধিক সহজ করে দেওয়া হয়েছিল, এবং যার ফলে এটা আসলে কোনো হেল্প করে না, সেটা আসলে কাউন্টার প্রোডাক্টিভ ছিল। এটার কারণে এনপিএল অ্যাকচুয়ালি আসলে বেড়েছে। আমরা আসলে ডিফল্টারদেরকে এক ধরনের সহযোগিতা করেছিলাম ওই সময়। তো এইটাকে আমরা বলছি যে এইটাকে ইমিডিয়েটলি রিভিউ করা এবং হয়তো এর আগের মোডালিটিতে চলে যাওয়া, অথবা সরকার নতুন করে এই রিস্ট্রাকচারিং এবং রিস্কেজুলিং কীভাবে হবে লোন, সেটা নতুন করে পলিসিও বানাতে পারে। আর অর্থ ঋণ আদালত অ্যাক্ট এবং ব্যাংক্রাপসি অ্যাক্ট, এই দুটা জায়গায় আমার মনে হয় যে আমাদের মনে হয়েছে কাজ করতে হবে। এগুলো এখন অনেক পুরানো, এগুলোর কারণে যে ব্যারিয়ার্সগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, সেই ব্যারিয়ার্সগুলোকে অ্যাড্রেস করা লাগবে। ওইটাও একটা বড় ফ্যাক্টর, যাতে আমাদের ওই পেন্ডিং ফিউচার যে এই কেসগুলো হয় সেগুলো তাড়াতাড়ি রেজলিউশন আমরা যেতে পারি। আর এইখানে দুইটা পয়েন্ট আমরা এনেছি, এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বা ব্যাংকিং সেক্টরের বাইরের দেশের কিছু বেস্ট প্র্যাকটিসেস আমরা বলছি। এটা ব্যাংকিং, প্রাইভেট ব্যাংক কেন্দ্রিক, যে আমরা বলছি যে একটা ব্যাংকের যে ক্রেডিট অফিসার, যে কিনা লোনটাকে অ্যাপ্রুভ করে, বা ক্রেডিটের যিনি হেড, সেই রোলটাকে খুবই ইন্ডিপেন্ডেন্স এবং গুরুত্ব দেওয়া দরকার। এবং ক্রেডিট হেড শুড রিপোর্ট টু বোর্ড অফ দ্য ডাইরেক্টরস। ক্রেডিট হেড যদি আপনার ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করে, সেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়ে যায়, কারণ ম্যানেজমেন্ট বলতে সিইও বা অন্যান্য রোলের কথা আমি বলছি। তো এই ক্ষেত্রে আপনারা যদি মাল্টিন্যাশনাল ব্যাংকসগুলোকে দেখেন, সেখানে সিইওর ক্রেডিট হেডের উপরে হস্তক্ষেপ করার কোনো স্কোপ নাই। সো ক্রেডিট হেড উইল হ্যাভ আ লট অফ পাওয়ার, লট অফ ইম্পর্টেন্স। বাট এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ক্রেডিট হেড যদি কোনো ধরনের ভুল করে তখন কি হবে? সেই ক্ষেত্রে আপনার একটা পাওয়ারফুল অডিট টিমও লাগবে, যেও কিনা সেপারেট বোর্ড রিপোর্টিং হবে। সো এই দুইটা চেকস অ্যান্ড ব্যালেন্স আমরা রিকমেন্ড করছি যে ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক থেকে একটা উদ্যোগ নেওয়া হোক এবং এই ব্যাংকদের হায়ারার্কির মধ্যে এই চেঞ্জগুলো কনসিডার করা হোক। আর ক্যাপিটাল বেস স্ট্রেনথেনিং, হ্যাঁ, ক্যাপিটাল বেস বলতে কি বোঝাচ্ছি? ক্যাপিটাল বেস বলতে বলছি যে একটা ব্যাংকের ব্যালেন্স শিটে শেয়ার হোল্ডার্স ইকুইটি কতটুকু। এখন যদি ব্যাড লোন অনেক বেড়ে যায়, তার মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি অনেক কমে যাচ্ছে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও অনেক কমে যাচ্ছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এইটাকে ইমপ্রুভ করার জন্য আমরা দুইটা সাজেশন দিয়েছি। প্রথমটা হচ্ছে কি আপনার যে সকল ব্যাংকগুলা ওই যে আমাদের ওই এক্সারসাইজগুলো করার পর দেখবো যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি শর্টফল আছে, তাদের ক্যাশ ডিভিডেন্ড পে আউটটাকে অফ করে ফেলতে হবে। এখন এইটা যখন আপনি করতে যাবেন, দেখবেন যে কিছু কিছু সাংঘর্ষিক পলিসি চলে আসবে, যেরকম ডিএসসির ক্ষেত্রে ডিভিডেন্ড না দিলে আপনার জেড ক্যাটাগরিতে চলে যাবেন, অথবা এনবিআর বলবে আপনি যদি স্টক ডিভিডেন্ড দেন বা ক্যাশ না দেন তখন আপনার ট্যাক্স রেট বেড়ে যাবে। সো আমাদের পয়েন্টটা হচ্ছে যে যেহেতু ব্যাংকিং সেক্টরে এখন ক্যাপিটাল বেস স্ট্রেনথেন করাটা অত্যাধিক দরকার, এবং যে ব্যাংকগুলোর শর্টফল আছে সেখানে বাংলাদেশ ব্যাংকই বলে দেয় তারা ডিভিডেন্ড না দিবে, এবং অন্যান্য রেগুলেটরদের সাথেও তারা একটা কথা বলে শুধু ব্যাংকিং খাতকে এই অন্যান্য রেগুলেশন থেকে এক্সেমশন দিয়ে দেবে, যে ক্যাটাগরি চেঞ্জের ব্যাপারটা বলেন বা হয়তো আপনার ট্যাক্সেশনের ব্যাপারটা বলেন, কারণ এটা দেশের, এটা ন্যাশনাল ইন্টারেস্টকে আমরা সার্ভ করছি। আর আরেকটা হচ্ছে ফরেন ক্যাপিটাল, যে আমাদের এখন ফরেন ক্যাপিটাল অ্যাট্রাক্ট করাটা জরুরি,
গুড পার্ট হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি, যেরকম আইএফসি আপনার সিটি ব্যাংকে ইনভেস্ট করেছিল, নরফান্ড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ইনভেস্ট করেছিল, এরকম আরও কিন্তু এক্সাম্পল আছে। এই মুহূর্তে একটা ভালো অপরচুনিটি আছে বিদেশ থেকে ক্যাপিটাল আনা, এবং এটা কিন্তু ভালো ব্যাংকে হলেও কোনো ক্ষতি নাই। আপনি যদি একটা ভালো ব্যাংকেও ক্যাপিটাল দেন, নতুন ইকুইটি শেয়ার ইস্যু করে ক্যাপিটাল ইনজেক্ট হয়, সেটাও ব্যাংকিং খাতকে মজবুত করবে এবং তারা ব্যাংকিং সেক্টরে ক্রেডিট দেওয়ার তখন একটা ক্যাপাসিটি তৈরি হবে। কারণ আমি জানি যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, আপনি লোন গ্রোথ যত বেশি হবে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি তত ফল হয়। তো যদি দুর্বল ব্যাংকরা লোন দিতে না পারে তাহলে সবলরা দেখ। আর যদি এমনও হতে পারে যে ফরেন ইনভেস্টাররা এসে কোনো একটা প্রবলেম ব্যাংকে ফুললি টেক ওভার করে ফেললো, অথবা একটা মডারেট ব্যাংকে মানে একটা মেজরিটি স্টেক নিয়ে নিল, সেটাকে আমাদের আসলে উৎসাহ দেওয়া উচিত এই মুহূর্তে। রেগুলেটরি ক্ল্যারিটি অ্যান্ড ওভারসাইট। আচ্ছা, এই পার্টটা হচ্ছে কি দেখবেন যে রেগুলেটরি যেসব সার্কুলারগুলো আসে, হ্যাঁ, প্রায় সময় হচ্ছে পুরান একটা মাস্টার্স বা কোনো একটা বড় সার্কুলারের উপরে আপডেট আসে যে ক কে বাদ দিয়ে খ করবেন, খ কে বাদ দিয়ে গ করবেন, এরকম পয়েন্টগুলো আসে। এখন দীর্ঘ সময় একটা এরকম নতুন সার্কুলার ডিরেক্টিভ আসতে থাকলে এটা ট্র্যাক করা খুব কঠিন। তো আমাদের সাজেশনটা হচ্ছে যে আপনি নতুন সার্কুলার আসবে যেভাবে আসছে, বাট রেগুলেটরের ওয়েবসাইটে একটা কোনো মাস্টার সেগমেন্ট থাকবে যেখানে আপনি সে পাবলিক ইস্যু রুলস দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে এক জায়গায় পুরো আপ টু ডেট থাকবে, যার ফলে জার্নালিস্ট বলেন, অ্যানালিস্ট বলেন, বিনিয়োগকারী বলেন, তার জন্য এটা ট্র্যাক করা সিগনিফিক্যান্টলি ইজি হয়ে যায়। না হলে আপনার ওই আগের ডকুমেন্টটা ধরে প্রত্যেকটা আপডেট পড়ে মানে লেটেস্টটা পেতে বেশ কিছুটা বেগ পেতে হয়। সেকেন্ডটা হচ্ছে যে ক্লিয়ার ডিভিশন অফ অথরিটি। এটা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি, বিসেক, এনবিআর প্রত্যেকজনেরই কিছু এরিয়া আছে, হ্যাঁ। সেই জায়গায় আমাদের অনেক সময় যেটা কনফিউশন, একটু আগে যেটা বললাম যে আপনার বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং রেগুলেটর বা ডিভিডেন্ডের পলিসি বা এনবিআরের পলিসি এগুলো গিয়ে বিসেক বা এনবিআরেও ইম্প্যাক্ট করছে, সেই জায়গায় ডিভিশনগুলোকে খুব ক্লিয়ার করে ফেলা। আর ফাইনালি হচ্ছে মার্কেট বেসড প্রাইসিং। এটা আমাদের অর্থনৈতিক সাইডে আমরা বলেছিলাম, আমার এর আগের প্রেজেন্টেশনটাতে আমি বলেছি যে আপনার যে ইন্টারেস্ট রেট এবং এক্সচেঞ্জ রেট সেগুলোকে আসলে মার্কেট বেসে নিয়ে যাওয়া। এবং আমরা বোথ ক্যাপিটাল মার্কেট এবং সেন্ট্রাল ব্যাংকে আগে দেখেছি যে অনেক ধরনের মোরাল সুয়েশন হয়ে থাকে, যে প্রেশার দিয়ে আপনাকে বলা হয় যে না আপনি এর উপরে লেন্ডিং রেট নেবেন না, এর নিচে এর উপরে এক্সচেঞ্জ রেট নেবেন না। বাট এগুলো আসলে মার্কেটকে ফ্রিলি কাজ করতে দেয় না, এগুলো রাদার ক্ষতি করে ফেলে। সো আমরা চাই এটা মোর ফ্রিলি যাক। আর লাস্ট যেই পয়েন্টটা আমাদের ব্যাংকিং খাতের ব্যাপারে, এটা হচ্ছে গিয়ে যে স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক। আপনারা জানেন যে আমাদের 4টা ফুল স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক আছে এবং অনেক স্পেশালাইজড আছে। আমাদের সাজেশন হচ্ছে গিয়ে দেখেন, যেগুলো স্টেট ওন, যেরকম সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, সেগুলো আসলে কমার্শিয়াল একটা মাইন্ডসেট থেকে ব্যবসা করতে হবে। তার মানুষকে সাবসিডি দিবে বা জেনারেলি প্রাইসিং অন্যদের থেকে কম হতে পারে, তার একটা কমার্শিয়াল মাইন্ডসেটে চিন্তা করা উচিত। আর যদি কোনো ব্যাংকের স্পেশালাইজড কোনো গোল থাকে যে না আমি হচ্ছে অ্যাগ্রি সেক্টরে ক্রেডিট দিব, কৃষিতে ক্রেডিট দিব বা এসএমইতে দিব, সেটা স্পেশালাইজড ব্যাংকের মাধ্যমে করাটা বেটার। একই ব্যাংক বোথ কমার্শিয়াল অ্যান্ড নন কমার্শিয়াল হলে হবে কি তার পারফরমেন্স সবসময় একটু উইক থাকবে। আর একটা হচ্ছে গিয়ে যে আপনি একই ধরনের প্রোডাক্ট দিচ্ছেন, একই সার্ভিস দিচ্ছেন, একই জিওগ্রাফিতে অপারেট করছেন, তাহলে আপনার এতগুলো আসলে প্রয়োজন না। আমরা বলছি যে স্টেট ওন ব্যাংকসের সংখ্যা আমরা মার্জ করে কোনো একটা ভাবে কমিয়ে আনতে পারি এবং স্পেশালাইজড ব্যাংকের সংখ্যা আমরা আসলে কমিয়ে নিয়ে আসতে পারি। সো এটাই ছিল ব্যাংকিংয়ের প্রেজেন্টেশনটা বা আমাদের যে রেকমেন্ডেশনগুলো। ব্যাংকিং টিমে মোস্টলি ইকবাল ভাই, মাহতাব ভাই এবং রুমি ওনারা কাজ করেছিলেন, আমি জাস্ট প্রেজেন্টেশনটা ওনাদের পক্ষ হয়ে আপনাদেরকে দিচ্ছি।